মিনু। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10। কিন্তু এই বয়সেই সবরকম কাজ করতে পারে সে। সবরকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেটভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘণ্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁটনাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে। এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে। ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সে ও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার। রাত যে পুইয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে। তোমরাও ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটছে কি না। ঊষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করে নি, তাই আঁচ ওঠে নি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সেই জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সেই জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না। তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস 4টের নাম হারু, বাবু, তারু আর কারু। 4টে গেলাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাজে বা ধোয়ে তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেফটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপব্বা, গপগপ।
করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে একদৃষ্টে চেয়ে থাকে মিটসেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে আমর মুখপোড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায়ে টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে। অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে। কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস। আমার শরীরটা আজ ভালো নেই ভাই। তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগল। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগল। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই তখনও ঘুমুচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের। একটু হাসল সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয় এসেছে। আর এক মুহূর্তও দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। শব্দার্থ ও টিকা। পেট ভাতায়, পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা, বধির, কানে কম শোনে এমন। ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা, সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। আকাশবাসী, কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। সই, সখীর কথ্য রূপ। বান্ধবী, সহচরী। ডেলি প্যাসেঞ্জারি, প্রত্যহ যাতায়াতকারী। উনুন, চুলা, মিটসেফ। রান্নাঘরে খাদ্য রাখার তাকবিশিষ্ট বাক্স। খিড়কি, বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত, পুলকিত, আনন্দিত,
পাঠের উদ্দেশ্য বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। পাঠ পরিচিতি বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায়ই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বা শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কেও এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের ঝালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। মিনু তার এক মাসিমার কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশে থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোনো এক প্রবাসী পিতার আগমন হয়। ওই দিনই বাড়ির কাঁঠাল গাছটার সরু ডালে একটা হলদে পাখি এসে বসে। এরপর থেকে মিনু বিশ্বাস করতে থাকে সেই সরু ডালে আবার যেদিন হলদে পাখি এসে বসবে, সেদিন তার বাবাও আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকে এই কিশোরী। মিনু অবসর পেলেই রোজ একবার ছাদে ওঠে। হলদে পাখি খুঁজতে ওই গাছটার সরু ডালের দিকে চেয়ে থাকে। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না, এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। লেখক পরিচিতি বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবন, মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি বেশ কিছু উপন্যাস, নাটক আর কাব্যও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ, ভারত উপাধি প্রদান করা হয়। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন 1 বিশেষ চাহিদাসম্পন্ন একজন শিশুকে নিয়ে গল্প, কবিতা বা সংক্ষিপ্ত রচনা লেখো। মনে রাখবে, তুমি যাই লেখো না কেন শিশুটির প্রতি যেন মমত্ববোধ প্রকাশ পায়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে সংক্ষিপ্ত রচনা। নীলা একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সে কথা বলতে পারে না, তবে তার চোখ দুটো খুব কথা বলে। অন্য শিশুরা যখন মাঠে দৌড়ায়, নীলা তখন বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের মেঘ, পাখির উড়ান, সূর্যের আলো, সবকিছুর মধ্যেই সে নিজের মতো করে আনন্দ খুঁজে নেয়। নীলার হাত দুটো খুব দক্ষ। সে রং পেন্সিল দিয়ে কাগজে এমন সুন্দর ছবি আঁকে যে দেখলে মনে হয় তার মনের সব কথা সেখানে ধরা পড়েছে। কেউ কষ্ট পেলে নীলা চুপচাপ পাশে এসে বসে আলতো করে হাত ধরে। এই নীরব স্পর্শেই সে ভালোবাসা প্রকাশ করে। অনেকে তাকে দুর্বল ভাবে, কিন্তু নীলার মনটা অসম্ভব শক্ত। প্রতিদিন নতুন করে সে নিজেকে প্রমাণ করে, কথা না বলেও মানুষ যে কত গভীর অনুভূতি বহন করতে পারে। নীলার মতো শিশুরা আমাদের শেখায়, মানুষের আসল শক্তি শরীরে নয়, হৃদয়ে। তাই তাদের প্রতি সহানুভূতি নয়, প্রয়োজন ভালোবাসা, সম্মান আর সুযোগ। 2 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিফলেট তৈরি করো। পোস্টার শিরোনাম, সব শিশু এক, ভিন্নতা শক্তি। মূল বার্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা করুণার পাত্র নয়,
তারা আমাদের সমাজের মূল্যবান অংশ। তাদের প্রয়োজন ভালোবাসা, সম্মান, সমান সুযোগ। স্লোগান: সহানুভূতি নয়, সহযোগিতা চাই, অবহেলা নয়, অন্তর্ভুক্তি গড়ি। আহ্বান: আজই এগিয়ে আসুন, একটি সহানুভূতিশীল, মানবিক সমাজ গড়ে তুলুন। লিফলেট। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মানে কে? যেসব শিশু শারীরিক, মানসিক, বাক বা শ্রবণগত দিক থেকে কিছুটা ভিন্ন, তারাও আমাদেরই সন্তান, আমাদেরই ভবিষ্যৎ। আমাদের করণীয় তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করা, স্কুল ও খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, কটূক্তি ও অবহেলা বন্ধ করা, পরিবারকে মানসিক সমর্থন দেওয়া। কেন প্রয়োজন সচেতনতা? সচেতন সমাজই পারে বৈষম্য কমাতে, আত্মবিশ্বাস গড়তে, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে। শেষ কথা: একটু সহানুভূতি, একটু সহযোগিতা, এই দিয়েই বদলে যেতে পারে একটি শিশুর জীবন। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. মিনুর সই কে? ঘ. শুকতারা। ২. মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে, এখানে দূর বিদেশ বলতে বোঝানো হয়েছে গ. পরপার। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা। মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। ৩. উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায়। খ. প্রিয়জনের প্রতি মমত্ববোধ। ৪. উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। ই. স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। ই. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। কোনটি ঠিক? গ. ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সেই সময়ই বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। ক. মিনু কার বাড়িতে থাকত? উত্তর: মিনু দূরসম্পর্কের পিসিমা ও পিসে মশাইয়ের বাড়িতে থাকত। খ. ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক, এই ৫ ইন্দ্রিয়ের বাইরে থাকা এক ধরনের অতীন্দ্রিয় অনুভব বা বিশেষ অন্তর্দৃষ্টিকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে মিনু সাধারণ বুদ্ধির বাইরে গিয়ে অনুভব ও উপলব্ধি করতে পারে। গ. অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, তা ব্যাখ্যা করো। উত্তর: অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য। উদ্দীপকের বন্যা নিজের জন্মভূমি ও পরিবারের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে এক অনাত্মীয় ও অপরিচিত পরিবেশে অবস্থান করছে। এই পরিবেশ তার কাছে ভয়ঙ্কর ও দমবন্ধ করা। ফলে সে মানসিক অস্থিরতা ও গভীর একাকিত্বে ভোগে। তার অবস্থান তার কষ্ট ও বিচ্ছিন্নতাকে আরও তীব্র করে তোলে। অন্যদিকে মিনু দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে থাকলেও সেই পরিবেশের মধ্যেই নিজের একটি কল্পনাময় জগৎ গড়ে তুলেছে। শারীরিক প্রতিবন্ধকতা ও অবহেলা থাকা সত্ত্বেও সে আশপাশের জিনিস, প্রকৃতি ও দৈনন্দিন কাজের সঙ্গে মানিয়ে নিয়েছে।
ফলে তার অবস্থান বাইরের দিক থেকে সীমাবদ্ধ হলেও ভেতরের জগতে সে তুলনামূলকভাবে স্থিত ও অভিযোজিত। অতএব বন্যার অবস্থান তাকে মানসিকভাবে ভেঙে দেয়, আর মিনুর অবস্থান তাকে কল্পনা ও অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকার শক্তি যোগায়। এটাই তাদের মধ্যে প্রধান বৈসাদৃশ্য। ঘ. বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ করো। উত্তর: বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। বিশ্লেষণ: উক্তিটির মাধ্যমে বন্যা ও মিনুর শিক্ষা অভিজ্ঞতার মৌলিক পার্থক্যটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বন্যা বিদ্যালয় ভিত্তিক, নিয়মবদ্ধ ও পাঠ্যক্রমনির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত। বই, শিক্ষক ও শ্রেণীকক্ষ, এই প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই তার জ্ঞানার্জন ঘটে। ফলে তার শেখা মূলত নির্দিষ্ট নিয়ম ও পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে মিনু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পায়নি। তার শেখার জগৎ গড়ে উঠেছে প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ সংযোগের মাধ্যমে। আকাশ, শুকতারা, ভোরের আলো, আগুন, কয়লা, পাখি এসবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে জীবনকে বুঝতে শিখেছে। প্রকৃতি তার কাছে শিক্ষক, বন্ধু ও আশ্রয়। এই প্রকৃতিই তার পাঠশালা। অতএব বন্যার শিক্ষা যেখানে বিদ্যালয়কেন্দ্রিক ও আনুষ্ঠানিক, মিনুর শিক্ষা সেখানে জীবনকেন্দ্রিক ও প্রকৃতিনির্ভর। উক্তিটি এই দুই ভিন্নধর্মী শিক্ষার পথকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে মানবজীবনে শিক্ষার বহুমাত্রিক গুরুত্বকে তুলে ধরেছে।